ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিবৃতি, নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের ডাক। ভোগী সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। অনেক সময় মানুষের নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। কাউন্টারে থাকে দীর্ঘ লাইন, যেতে হয় গাদাগাদি করে। মেট্রো রেলে যাত্রী চাপে নাজেহাল অবস্থা। বগি বাড়ানোর দাবি, সময় লাগবে অন্তত 1 বছর বলছে কর্তৃপক্ষ। ন্যূনতম কমিশন 7% করা সহ 10 দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির আধাবেলা ধর্মঘট চলছে। ভোর থেকে বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এবং প্রেম, দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলের 126তম জন্মবার্ষিকী আজ। বিভেদ ভুলে ঐক্যের পথ দেখায় যার সৃষ্টি, কবির সমাধিস্থলে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি দলটির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা জানান বিএনপি নেতারা। এদিকে জামায়াত আমির বলেন, রোডম্যাপ ঘোষণা করলে কেটে যাবে অস্থিরতা। আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে 3 দলই। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাট। বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা, তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার। আমরা কোনো সময় বেঁধে দিই, আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে। আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয়, আর একটু সময় লাগে, এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ।
রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা বাচ্চাদের উপর সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম ওই পারে যাবে না। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদ বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানানো হয় বিবৃতিতে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা। অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। জেলায় জেলায় খামারগুলোতে চলছে কোরবানির পশুর পরিচর্যা। হাট জমে না উঠলেও অনলাইনে শুরু হয়েছে কেনাবেচা। অবৈধভাবে গরু আনা ঠেকাতে সীমান্তে নজরদারি। প্রতিদিনই যাত্রী চাপে নাজেহাল দশা মেট্রো রেলে। কথা ছিল মেট্রো চলবে 8 বগি নিয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকে 6টি বগি নিয়ে চলছে নগরের প্রথম এই উড়াল রেল। শুরু থেকে যাত্রীরা বগি সংখ্যা বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ বলছে বগি বৃদ্ধিতে সময় লাগবে আরও অন্তত 1 বছর। নুরুল আলম নয়ন ও মোবারক হোসেন শুভর ছবিতে মনির হোসেনের রিপোর্ট।
যানজটের নগরীতে স্বস্তির বাহন হয়ে আসে মেট্রো রেল। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, নির্ধারিত সময়ে ট্রেন, প্রযুক্তি নির্ভর সুবিধা সব মিলিয়ে দেশের জন্য এক নতুন যোগাযোগ মাধ্যম। কিন্তু সেই সম্ভাবনা নিত্যদিন হোঁচট খাচ্ছে বাস্তবতার দেয়ালে। তীব্র যানজট আর অসহ্য হর্নের তিক্ততা ভেঙে স্বস্তি এবং গতির বার্তা হয়ে এসেছে এই মেট্রো রেল। এই স্বপ্ন যাত্রায় ব্যস্ত নগরীতে ছুটে চলা মানুষের ভোগান্তি কমলেও এখনো রয়ে গেছে বাস্তবতার কাঁটা। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ লাইন আর দম বন্ধ হওয়া ভিড়ে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। সবগুলো কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের জন্য অপেক্ষা, সবশেষে গাদাগাদি করে যাত্রা। এসবই এখন মেট্রো রেলের নিয়মিত চিত্র। দিনকে দিন যাত্রী চাপ বাড়লেও বাড়েনি মেট্রোর কোচ সংখ্যা। উদ্বোধনের সময় 6টি বগি নিয়ে যাত্রা করে মেট্রো। তবে কথা ছিল মেট্রো ছুটবে 8 বগি নিয়ে, কিন্তু 6 বগিতেই আটকে আছে সাধের এই যান। যাত্রীদের দাবি, ট্রেন কিংবা কোচ সংখ্যা বাড়ালে আরও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন তারা। পাশাপাশি নানা কারণে মাঝে মাঝেই ট্রেন বিকলের যে ঘটনাগুলো ঘটছে তাও দূর করতে কার্যকর ব্যবস্থা চান যাত্রীরা। অনেক সময় মানুষে নামতে পারে না, অনেক সময় উঠতে পারে না। বগির সংখ্যা যদি একটু বাড়ানো হতো তাহলে ভিড়টাও কমে যেত। ভোগান্তি কমাতে কি চিন্তা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের? আদৌ কি বাড়বে কোচ কিংবা ট্রেনের সংখ্যা? আমরা 8টা কোচ করব। এটা করার জন্য যে একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিজিবিলিটি লাগবে, একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনও চেঞ্জ করতে হবে, কিছু সিগন্যালিং জিনিস চেঞ্জ করতে হবে, তারপর কনস্ট্রাকশনে কিছু লাগবে। এটা 1 থেকে 1.5 বছর লাগবে। ইট ইজ নট দ্যাট ইজি, স্ট্রেট ফরওয়ার্ড কিছু না। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অবশ্য বলছেন, উদ্বোধনের আগেই বলা হয়েছিল 2টি কোচ বাড়ানো হবে 2030 সালের পর। কিন্তু বর্তমানে যাত্রী চাপের কারণে যত দ্রুত সম্ভব বগি বৃদ্ধিতে কাজ করবেন তারা। ওই সময় আর কোনো কস্ট বা কি লেভেলের সিগনিফিকেন্ট কি দরকার আমার ওই জিনিস আর আউটলাইন করা হয় নাই। ডিজাইন করতে হবে ওইটা পর্যন্ত লেখা ছিল, তো ডিজাইন করতে কত সময় লাগবে, কত দিন লাগবে, কি কাজ, ওই লেভেলের ডিটেলস ছিল না তখন। 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করা হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। পরের বছরের 4 নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান রয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 7% করা সহ 10 দফা দাবিতে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারা দেশে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখেছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, 10 দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু যে তেল উত্তোলন, সরবরাহ এবং বিপণন সকল কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছে মালিক পক্ষ। এবং আমরা ভোর থেকে আছি উত্তরবঙ্গের একমাত্র ডিপো যেটি রয়েছে, অর্থাৎ বাঘাবাড়ি অয়েল ডিপো। এখান থেকেই উত্তরবঙ্গের 16 জেলা সহ টাঙ্গাইল, শেরপুর এবং জামালপুর এই সকল জেলাগুলোতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। যেহেতু এখানে বাঘাবাড়ি নৌবন্দরে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো রয়েছে। এই যে বন্ধ থাকার কারণে আমরা সকাল থেকে দেখছি যে এক প্রকার স্থবিরতা চলছে এই যে যেটি বাঘাবাড়ি অয়েল ডিপো এলাকা। এবং যে সকল ট্যাঙ্ক লরি প্রতিদিন সকাল থেকে বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে ছেড়ে যায়, জেলার উদ্দেশ্যে, সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং যারা শ্রমিক এবং চালকরা রয়েছে তারা কিন্তু আসলে অলস সময় কাটাচ্ছে। এবং মালিক নেতৃবৃন্দ যেটি বলছে, পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিকরা যেটি বলছে যে তেলের যে কমিশন সেটি ন্যূনতম বিক্রয় কমিশন ন্যূনতম 7% করা, সেই সাথে যত্রতত্র খোলা স্থানে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা এবং এই যে ট্যাঙ্ক লরির যে চালকরা রয়েছে সেই চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যে সকল জটিলতা রয়েছে সেগুলো সহজ করা এবং এই সকল ট্যাঙ্ক লরির আন্তঃজেলা রুট পারমিট সহ তারা 10 দফা দাবি করেছে। এই 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচিটি চলছে। এবং আমরা দেখেছি যে ভোর থেকে কিন্তু যে বাঘাবাড়ি অয়েল ডিপো যেটি রয়েছে সেই ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন এবং সরবরাহ সবকিছু আসলে কার্যক্রম বন্ধ রেখেছে, যে কারণে আসলে পুরো বাঘাবাড়ি এই যে ডিপো এলাকা রয়েছে সেটি কিন্তু আসলে স্থবিরতা আসলে চলছে। মালিক নেতৃবৃন্দ যেটি বলছে যে তাদের যে যৌক্তিক যে তারা যেটি বলছে যে তাদের যে 10 দফা দাবি সেটি যদি নামানো হয় এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আসলে পরবর্তীতে আসলে কর্মসূচি ঘোষণা করবে। এবং আজকে দুপুর 2টার পর থেকে কিন্তু আসলে কার্যক্রম স্বাভাবিক হবে অয়েল ডিপোতে, এটি কিন্তু আসলে মালিক পক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে আমার কাছে সবশেষ খবর।
ময়মনসিংহ বিভাগে এবারের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 5,70,000 পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে 1.5 লাখেরও বেশি। এদিকে ঈদুল আজহার সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যার ব্যস্ততা। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু কেনাবেচা। খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কেবল একটি গরু, এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামীমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। বুসি, কুদি, পোলট্রি, চিরা এরকমই কাউন তারা খাইছি। বেতনের নেতা 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা। কোরবানির পশু পরিচর্যার শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবে। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় 80,637টি গবাদি পশু প্রস্তুত, আর হবিগঞ্জে 71,000 গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 70,000। মনিরুজ্জামান প্রান্ত। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। সঙ্গে আছে দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে নগরের কর্ণফুলী এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে নগরীর যে কর্ণফুলী রয়েছে সেখানে হাসান আব্দুল্লাহ যে পথসভা শুরু করেছে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে সেখানে কর্ণফুলী এলাকায় রয়েছে। সেখান থেকে কিন্তু তিনি তার পথসভা যে বিপ্লব উদ্যান রয়েছে সেই বিপ্লব উদ্যান থেকে তিনি পথসভা শুরু করেছেন। আমরা একটু হাসান আব্দুল্লাহ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আমরা লাইভে আছি, জনগণের উদ্দেশ্যে আপনার বার্তাটা একটু কি বার্তা দিচ্ছেন জনগণের? আমরা তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি, বিচার এবং হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। একটু আমরা এই মুহূর্তে হাসান আব্দুল্লাহ পেছনে আরেকটি গাড়িতে রয়েছেন এবং তারা আসলে মূলত যে জনগণের কাছে যাচ্ছেন এবং আমরা একটু যদি বলার চেষ্টা করি, হাসান ভাই একটু সেকেন্ডে আপনারা কি বার্তাটা দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে? আমরা মৌলিক সংস্কার এবং হচ্ছে আমাদের বিচার এবং হচ্ছে নির্বাচনের যে রোডম্যাপ চাচ্ছি এবং আসলে মৌলিক সংস্কার আমরা কি কি বিষয়ে মৌলিক সংস্কার চাচ্ছি এই বার্তাগুলো হচ্ছে মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে যে কর্ণফুলী রয়েছে সেই কর্ণফুলীতে পথসভায় রয়েছেন হাসান আব্দুল্লাহ। তারা যে বিষয়টি সেটা মৌলিক সংস্কার এবং সংবিধান সংস্কার, এই দুইটা বিষয় এবং বিচার ব্যবস্থা এবং শহীদদের পুনর্বাসন সব বিষয়, এই বিষয়গুলো জনগণকে বার্তা দেওয়ার জন্য, জনগণকে বোঝানোর জন্য মূলত এই পথসভা তারা জানাচ্ছেন। এই মুহূর্তে কর্ণফুলীতে রয়েছে আজকে পুরো দিন প্রায় 8টি উপজেলায় তারা পথসভা করবেন। এর মধ্যে এরপরে যাবে আনোয়ারা, তারপর হচ্ছে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং যে চকরিয়া সহ 8টি উপজেলা আজকে তিনি পথসভা করবেন এবং তিনি চট্টগ্রামে প্রায় 3 দিন থাকবেন এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে জনগণকে জনমত গঠন করার জন্য কিন্তু তার এই সফর করে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বাঙালির প্রেম, দ্রোহ, সাম্য ও জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ করা হচ্ছে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতারা। স্বাধীনতার 54 বছর পর অবশেষে নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
হৃদয়ে গভীর শ্রদ্ধা আর হাতে গুচ্ছ গুচ্ছ ফুল, যার কাছে সমগ্র জাতির ঋণ। তার জন্মদিনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সমাধি প্রাঙ্গণ। বাঙালি জাতির হৃদয়ের দহনকে তিনি রূপ দিয়েছিলেন শব্দে, এগিয়ে দিয়েছেন অধিকার আদায়ের মিছিলে। তাই তো সকল অর্জনে আর সংগ্রামে যেন মাটি হাওয়ায় নিবিড়ভাবে মিশে আছেন তিনি। এতদিন কেবল পাঠ্য বই আর মুখে মুখে জাতীয় কবির অভিধা থাকলেও ছিল না রাষ্ট্রীয় স্বীকৃতি। অবশেষে গেজেটভুক্ত হওয়ায় উচ্ছ্বাসিত নজরুল অনুরাগীরা। অনেক কাল ধরেই তাকে আমরা জাতীয় কবির আসনে দেখেছি, তাকে আমরা সেইভাবে সম্মান করেছি। এই যে আজকে আমরা গ্যাজেটেড হলো, এটি আমাদেরকে আরো আনন্দ দিয়েছে। অবশ্যই নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। এ সময় তিনি অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছে। খালি নির্বাচন বললে তো হবে না। সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলে, তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ মেনে নেবে না। আমাদের জাতীয় চেতনার বাতিঘর নজরুল শত বছর আগে সংকটে যেমন পথ দেখিয়েছেন, তেমনি পথ দেখিয়ে যাচ্ছেন আজও। জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি তো তিনি পেলেন, কিন্তু বৈষম্যহীন মানবিক সমাজ নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছেন, সে স্বপ্ন অধরা থেকে গেছে আজও। তাই নজরুলের এই অধরা স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। উৎসবের সমাপনী দিনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি। গত শুক্রবার সিনেমাটি কানে প্রদর্শিত হয়। উৎসবের অফিসিয়াল সাইটে সিনেমাটির কাহিনী নিয়ে বলা হয়, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়, কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন। দেখছেন সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ৫ জন প্রীতি ম্যাচে ভুটানকে আতিথ্য দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি হিসেবে মাঠে নামবে হেভিয়ার কাভরেরার দল। ঘরোয়া ফুটবল লিগ শেষে ঘোষণা করার কথা ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। ১ তারিখ বাংলাদেশে আসবে ভুটানের ফুটবলাররা। রোববার রাত ৮টা থেকে অনলাইনে পাওয়া যাবে প্রীতি ম্যাচের টিকিট, যেখানে গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা ও ভিআইপি টিকিটের মূল্য ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচন দাবি এনসিপির। দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিবৃতি, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের ডাক। এবং ন্যূনতম কমিশন ৭% করা সহ 10 দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির আধাবেলা ধর্মঘট চলছে। ভোর থেকে বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।